সময় সব কিছুই বদলে দেয়। রাজা হারায়, রাজত্ব হারায়, তবু কিছু দেয়াল রয়ে যায় ইতিহাস হয়ে। আজ আমি দাঁড়িয়ে আছি ত্রিপুরার প্রাচীন রাজধানী উদয়পুরে, এক বিস্মৃত রাজপ্রাসাদের সামনে, রাজনগর রাজবাড়ি, যেখানে এখনও ইতিহাস রচনা হয়। প্রকৃতির অবহেলা ইতিহাসের সবচেয়ে বড় শত্রু। ধীরে ধীরে ভেঙে পড়েছে ত্রিপুরার এই রাজস্মৃতি। যত দিন যাচ্ছে তত হারিয়ে যাচ্ছে এক রাজ্যের চিহ্ন। এই প্রাসাদ শুধু ইতিহাসের নয়, এটি সাহিত্যের অংশ। ত্রিপুরার রাজজীবন একসময় ছুঁয়ে গিয়েছিল এক মহান কবির মন। সেই অনুভূতি থেকেই জন্ম নেয় রাজর্ষি। রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাজ উপন্যাস, যেখানে এক রাজা ক্ষমতার চেয়ে মানবতাকে বড় মনে করে, যেখানে রাজত্বের ভেতরে বিবেকের লড়াই চলে। আজ এই নীরব রাজবাড়ির ভেতরে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস এখনো কথা বলছে। এই রাজনগরীর ভিত্তি স্থাপন করেন মাণিক্য রাজবংশের শক্তিশালী শাসক মহারাজা ধন্যমাণিক্য, যিনি 1500 শতকে রাজধানী স্থানান্তর করে উদয়পুরকেই ত্রিপুরার কেন্দ্র বানান। তার সময় গড়ে ওঠে রাজপ্রাসাদ, দিঘি ও মন্দিরে ঘেরা এই রাজকেন্দ্র রাজনগর। যখন আগরতলা রাজধানী হয়নি, তখন উদয়পুরই ছিল ত্রিপুরার রাজহৃদয়। এই প্রাসাদ শুধু ইট পাথর নয়, এটি ছিল ক্ষমতা, সংস্কৃতি এবং রাজকীয় জীবনের কেন্দ্র। রাজারা এইখানেই শাসন করতেন, সভা বসত, সিদ্ধান্ত নিত, ইতিহাস গড়ত। এক সময় এখানেই রাজসভা বসত, আজ সেখানে শুধু বাতাস বয়ে যায়। এই করিডোরে হাঁটলে পায়ের শব্দে প্রতিধ্বনি হয়, যেন অতীত ফিরে তাকায়। কোথাও হাসির শব্দ ছিল, কোথাও রাজকীয় পদধ্বনি, আজ সবই নীরব। সময়ের ক্ষয়ে দেয়ালের রং মুছে গেছে, কিন্তু রাজকীয়তা এখনো মুছে যায়নি। এই ভাঙা জানালার পাশেই দাঁড়ালে মনে হয় কেউ যেন এখনো বাইরে তাকিয়ে আছে। প্রকৃতি ধীরে ধীরে দখল নিয়েছে এক সময়ের এই রাজপ্রাসাদ। এই রাজবংশের শক্তির শীর্ষে ছিলেন বিজয় মাণিক্য, যার সময় ত্রিপুরা রাজ্য সবচেয়ে বিস্তৃত ও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু ইতিহাসের নিয়ম, উত্থানের পরেই আসে পতন। এই প্রাসাদ দেখেছে এক রাজার উত্থান আর এক রাজার পতন। ত্রিপুরার ইতিহাসে ক্ষমতার দ্বন্দ্বে সিংহাসনচ্যুত হন গোবিন্দমাণিক্য। গোবিন্দমাণিক্য ছিলেন ত্রিপুরার মাণিক্য বংশের রাজা, কিন্তু তার ভাই নক্ষত্রমাণিক্য সিংহাসনের লোভে বিদ্রোহ করে। নক্ষত্রমাণিক্য মোগলদের সাহায্য নেয়, মোগল সুবাদার সেনা পাঠায়, যুদ্ধ হয়। যুদ্ধে গোবিন্দমাণিক্য পরাজিত হন। তারপর তাকে ত্রিপুরা ছাড়তে হয়। তিনি আরাকানে গিয়ে আশ্রয় নেন। আরাকানে থাকাকালীন তিনি সরাসরি যুদ্ধ না করে সুযোগের অপেক্ষা করেন। এই সময়ে ত্রিপুরার নক্ষত্রমাণিক্যের শাসন জনপ্রিয় ছিল না। প্রজাদের উপর অত্যাচার, অস্থিতিশীল রাজনীতি, রাজ্যে অসন্তোষ বাড়ে। কিছু বছর পর পরিস্থিতি বদলায়। নক্ষত্রমাণিক্যের শক্তি দুর্বল হয়। ত্রিপুরার অভিজাত ও প্রজাদের একাংশ গোবিন্দমাণিক্যকে ফিরে চাইতে শুরু করে। তিনি সমর্থন নিয়েই ফিরে আসেন। সংঘর্ষের পর আবার সিংহাসন দখল করেন, পুনরায় ত্রিপুরার রাজা হন। ত্রিপুরার প্রাচীন রাজ পরম্পরার সঙ্গে আরেকটি ভয়ঙ্কর অধ্যায় জড়িয়ে আছে, নরবলি, অর্থাৎ মানুষের বলি। উদয়পুর তখন ত্রিপুরা রাজ্যের রাজধানী। রাজপ্রাসাদের পাশেই দাঁড়িয়ে ভুবনেশ্বর মন্দির, কিন্তু কেবল উপাসনার স্থান নয়, রাজশক্তি ও ধর্মশক্তির মিলিত কেন্দ্র। ত্রিপুরা রাজ্যের প্রাচীন তান্ত্রিক শাক্ত উপাসনায় একটি বিশ্বাস ছিল, দেবতা কেবল ফুল বা ফল নয়, চরম শক্তির নিবেদন চায়। আর সেই শক্তির সর্বোচ্চ রূপ ধরা হতো মানব জীবনে। প্রথম দিকে নরবলি ছিল বিরল আচার। বিশেষ দুর্ভিক্ষ, যুদ্ধ বা রাজসংকটে দেবতাকে সন্তুষ্ট করার জন্য একজন মানুষ বলি দেওয়া হতো। এমনটাই লোককথা ও ঐতিহাসিক উল্লেখে পাওয়া যায়। ধীরে ধীরে এই আচার বদলে যায়, রাজশক্তিও এতে যুক্ত হয়। বিশ্বাস জন্ম নেয়, দুষ্টু অপরাধী বা রাজদ্রোহীর মৃত্যু যদি দেবতার সামনে ঘটে, তাহলে তা শুধু শাস্তিই নয়,
পবিত্র বলেও মনে করা হতো। ভুবনেশ্বর মন্দির তখন রাজ্যের এক অদৃশ্য বিচারস্থল। যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠত, কখনো কখনো তাদেরই নিয়ে যাওয়া হতো সেখানে। রাজপুরোহিতের মন্ত্রে আগুনের আলোয় বলি সম্পূর্ণ হতো অমাবস্যার রাতের অন্ধকারে। শতাব্দী ধরে এই প্রথা টিকে ছিল ধর্ম, ভয় এবং রাজক্ষমতার যৌথ বিশ্বাসে। কিন্তু সময় বদলাচ্ছিল। ত্রিপুরার রাজ সিংহাসনে এলেন মহারাজা গোবিন্দমাণিক্য। তিনি শাক্ত উপাসক ছিলেন, মন্দিরও আচার বন্ধ করেননি, কিন্তু মানুষের রক্তকে দেবতার নিবেদন হিসাবে মানতে পারলেন না। লোককথায় বলে, এক রাতে রাজপ্রাসাদের বিচার শেষে এক অভিযুক্ত মানুষকে আনা হয় ভুবনেশ্বর মন্দিরে। সব প্রস্তুতি সম্পন্ন, বেদিতে আগুন, পুরোহিতের মন্ত্র, প্রহরীদের নীরব বৃত্ত। সেই সময় মন্দিরে প্রবেশ করেন মহারাজা গোবিন্দমাণিক্য। তিনি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন বলির জন্য বাধা মানুষটির দিকে। তারপর ধীরে ধীরে বলেন, দেবতা সৃষ্টি করেন, মানুষ নয়। মানুষের প্রাণ দেবতার অর্ঘ্য হতে পারে না। সেই রাতে তিনি আদেশ দেন, ত্রিপুরা রাজ্যে কোনো মন্দিরে আর নরবলি হবে না। সেখান থেকেই বলির প্রথা বন্ধ হয়ে যায়, নরবলি বন্ধ হয়ে যায়। তার পরবর্তীতে পশু বলি চালু থাকে কিছুদিন, আর ভুবনেশ্বর মন্দির হারায় তার রক্তাক্ত ভূমিকা। লোকমুখে প্রচলিত আছে, সেই রাতেই ভুবনেশ্বর মন্দিরে শেষ নরবলি নির্ধারিত ছিল, কিন্তু রাজ আদেশে তা থেমে যায়। সেই অসম্পূর্ণ বলি হয়ে থাকে এই মন্দিরের শেষ বৃত্ত। আজ রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আর মন্দিরের নীরব পাথর কোনো রক্তের দাগ দেখায় না। তবু ইতিহাসের গভীরে একটি যুগের বিশ্বাস, ভয় এবং ক্ষমতার ছায়া এখনও জমে আছে। ভুবনেশ্বর মন্দির তাই কেবল উপাসনালয় নয়, এটি ত্রিপুরার ইতিহাসে নরবলি শুরু থেকে অবসানের নীরব এক সাক্ষী। রাজত্ব একদিন শেষ হয়, কিন্তু ইতিহাস কখনোই শেষ হয় না। রাজনগর রাজবাড়ি দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে, অতীতের গৌরবে এবং বিস্মৃত সময়ের। যদি কখনো উদয়পুর আসো, এই প্রাসাদের সামনে দাঁড়িয়েও হয়তো সময়ের নিঃশ্বাস শুনতে পাবে।